আজ আপনারা শুনতে যাচ্ছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্র নারায়ণের বাগান বাড়ি উইক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেধুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে গত 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোরা বৈষ্ণব ছিলেন বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা গোরা শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স কয়েকশো বছর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই বোধহয় বেশি হয়। তোমাদের দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একটি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটা ঘরে হঠাৎ একদিন তার মুন্ডুহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে পালিয়েছিল, এতদিন পরেও এটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্কটা কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছ ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়, আর সেই জন্যই বাগান। পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি, কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর সেখানে থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন। বলা ভালো, পালিয়ে আসেন। ওখানে অপদেবতার ভয়টা আছে নাকি? তাও ঠিক জানি না, এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন এক মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করাও উচিত নয়। যত সব বাজে কথা। আর এইসব কথা নিয়ে পল্লীগ্রামের আড্ডাগুলোতে ভোর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দত্ত দানব, রূপকথার নায়ক নায়িকা। আরে ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে, একালে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেই মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ওই বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জনে বাসও করে আসবো। নির্জন বাস কেন ভাই? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। তৃতীয়ত, শহরে জনতার তর্জন গর্জন আর ভালো লাগে না। নির্জন স্তব্ধতার ভিতরে মনটা খানিকটা দেওয়ার স্বাদ হচ্ছে। বাহ বাহ, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয় কবিদের মতো
নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জল এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তা পরিষ্কার করতে হয়। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাহিরে যে মার্জনা কার্য করেছে, এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এই বাড়িখানা দেখে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিলদোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরমধ্বনি। সন্তোষ, এ বাড়িতে ভূতের কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নিব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবদ্ধ, কারোর প্রবেশের অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে থাকতে পারলেও হবে। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকুলি, তরুকুঞ্জনের পত্র মর্মর, বাতাসের দীর্ঘ নিঃশ্বাস, জিল্লিদের ঐক্যতান। গাড়ি বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হনহন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারী 2 চক্ষু বিস্ফারিত করে কাপা কাপা স্বরে বলল, জমিদার বাবুর অতিথি এই বাড়িতে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনই একবার পরস্পরের সঙ্গে অর্ধপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় পেলাম না। কারণ সুদূরের একটা তারবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল তাদের মণিমুকুট। সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী নিজের হাতে রান্নার আয়োজন করল। এইদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাখতে পারি, সেটা হলো ভাত। তবে হাড়ি নামিয়ে ফ্যান গালাতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা এবং জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝুলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালকের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে। এখানে এমন গাগি মাছের অভাব। ফেলোটোপ তোলোটোপ কালকের ব্যাপার যে এই হবে, এই সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট।
তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করার আগে আরেকবার আকাশের চাঁদমুখটা দেখে আসি, চলো। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো এক অভাবিত শব্দ। মেঝের উপর দিয়ে হরহর করে কি যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবদ্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। তুমি না বললে এ বাড়িতে আর কেউ থাকে না? তবে ও ঘরে এমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুমদুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনে বুঝলাম সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খল ভাবে। খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো চোর বদমাশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতনই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এই দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কোথাও কেউ নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো বড় মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। বিষয়টা সন্তোষ দেখতে পেল। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুতপদে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভিতরে। ক্রমে আমার বুকের উপর জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হলো। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিং কর্তব্য বিমনের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দু মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে লাঠি ছিল। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে। প্রচণ্ড টান। সেই বিষম টান আমি সামলাতে পারলাম না। আরো খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার ওপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপরে আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, ভয় নেই সন্তোষ, আমার কিছু হয়নি। কিন্তু তুমি কি ওই লোকটিকে দেখো? ওর কি অবস্থা? বোধ হয় শোচনীয় অবস্থা। মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল।
এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলাম এবং তারপরেই স্তম্ভিত নেত্রে দেখলাম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট মৃতদেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু ধরের উপর নেই কেবল তার মুন্ডু, যেন মুন্ডুহীন কবন্ধ।